আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শোয়েব তোমাদের সাথে আছি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 11 অধ্যায় অর্থাৎ অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। তো আসলে অন্তরক সমীকরণ জিনিসটা আসলে কি তোমরা কিন্তু জানলে অবাক হবে যে আমাদের যে গত সেমিস্টার অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এ আমরা এমন কোনো অধ্যায় পাইনি ক্যালকুলাস পার্টে যে অন্তরক সমীকরণ এই বিষয়টা সম্পর্কে, ঠিক আছে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ইন্টারের সিলেবাসেও নেই অন্তরক সমীকরণ। তো এটা আসলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা একটা হাই ফাই ব্যাপার আসলে, যেটা ইন্টারের সিলেবাসেও নাই সেটা আমাদের সিলেবাসে আছে। তো চলো অন্তরক সমীকরণ বিষয়টা কি আসলে আমরা এটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। অন্তরক সমীকরণটা একটু পরে আমরা একটু একটা জেনারেল সমীকরণ নিয়ে আলোচনা করি যাতে আমাদের অন্তরক সমীকরণ বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো মনে করো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণটাতে x এর মান কি হবে? এই সমীকরণটাতে কিন্তু x এর মান একটা হবে x ইজ ইকুয়াল টু -3 এবং আরেকটা হবে x ইজ ইকুয়াল টু -2। তো কিভাবে আমরা একটু মিডিল টার্ম প্রক্রিয়ার মাধ্যমে একটু জেনে নিই যে কিভাবে আমাদের x এর মান একটা -3 এবং একটা -2 হচ্ছে। তো চলো এখান থেকে আমি x স্কয়ার নিলাম প্লাস 5x প্লাস 6 x plus 3 is of x square plus 3x plus 2x plus 6 x common নিলে x plus 3 2 common নিলে x plus 3। তাহলে একটা x এর মান আমার কত আসছে? একটা x এর মান আসছে -3 এবং আরেকটা x এর মান আসছে -2। আসলে আমরা কিন্তু এই x এর মানটা দেখো আমরা কিন্তু এই চাইলে কিন্তু এই মিডল টার্ম প্রক্রিয়ার মাধ্যমে x এর মান আমরা বের করতে পারি। আমরা চাইলে আরো একটা পদ্ধতি কিন্তু অবলম্বন করে এই x এর মানটা বের করতে পারি। সেটা কি? আমরা ম্যাথমেটিক্স 1 এ 3 নম্বর অধ্যায় অর্থাৎ বহুপদী ও বহুপদীর সমীকরণের একটা সূত্র শিখেছিলাম, তোমরা জানো। তো সূত্রটা আসলে কি রকম? সূত্রটা হচ্ছে x = -b ± √b² - 4ac divided by twice a। আমরা চাইলে কিন্তু এই সমীকরণটার মাধ্যমে কিন্তু x এর মান বের করতে পারবো। আমাদের কি তাহলে x এর মানগুলো তফাৎ আসবে? কখনোই না। আমরা মিডল টার্ম প্রক্রিয়ার মাধ্যমে যে x এর মান বের করেছি এই প্রক্রিয়ার মাধ্যমে যদি করি তাহলে কিন্তু একটা x এর মান কত আসবে? একটা x এর মান আসবে -3 এবং আরেকটা x এর মান আসবে -2। আসলে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি কি, মনে করো এই বিষয়টা যদি আমি আরেকটু সহজভাবে বলি, এই যে আমি যে x এর মানগুলো পেয়েছি তাহলে সমাধান আমাকে কি বলছে? সমাধান আমাকে বলছে যে এমন কতগুলো সংখ্যা যেই সংখ্যাগুলোকে আমি যদি এই x এর মানের জায়গায় যদি বসাই তাহলে সমাধান কত আসবে? 0। তো আমরা একটু দেখি x সমান -2 আমি যদি এই সমীকরণে x এর জায়গায় যদি বসাই তাহলে দেখো কিভাবে 0 আসে। দেখো আমি যদি এখানে যদি x স্কয়ার আছে আমি -2 এর উপর হোল স্কয়ার দিলাম প্লাস এখানে 5 - 2 প্লাস 6। আচ্ছা দেখো এখানে 12 পরিষ্কার করলে 4, এখানে মাইনাস আছে, মাইনাসের উপর স্কয়ার করলে তোমরা জানো মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে? +4 এবং +6 দ্যাটস মিন +10 এবং 5 - 2 অর্থাৎ -10 এবং এখানে সামনে একটা প্লাস আছে সেহেতু এখানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। তাহলে আমার কি হচ্ছে? +10 +10 -10 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তার মানে আমাদের এখানে কি হচ্ছে? সমাধান। যে বিষয়টিকে আমি আবার নতুন করে শুরু করবো। আচ্ছা দেখো এখানে 2 এর উপর স্কয়ার করলে কত হচ্ছে? 2 এর উপর স্কয়ার করলে 4 এবং সামনে একটা মাইনাস আছে সেই কারণে মাইনাসের উপর স্কয়ার করলে তোমরা জানো কি হয়? প্লাস হয়ে যায়। তো 2 এর উপর স্কয়ার করলে আমার এখানে কত হচ্ছে? 4 এবং এখানে কত আছে? +6 দ্যাটস মিন +10 এবং এখানে দেখো 5 2 × 10 এখানে মাইনাস আছে এবং এখানে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কি হচ্ছে? -10 +10 তাহলে 0। তাহলে আমার এই সমীকরণটাতে কত আসছে? সমীকরণটা সলভ আসছে 0। তার মানে এটা একটা সমীকরণ। তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম কি, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের যে ম্যাথমেটিক্স 3 তে অর্থাৎ 11 12 13 দেখো 11 12 13 14 এই 4টা অধ্যায় কিন্তু আমাদের অনেক সূত্র আছে, ঠিক আছে? অনেক নিয়মাবলী আছে। তো আমি চাইলে x এর মান দেখো তো আমি এখানে মিডল টার্ম করেও x এর মান বের করতে পারি এবং এই সূত্রটা অবলম্বন করেও আমি কিন্তু x এর মানগুলো বের করতে পারি। তাহলে
আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স 3 অর্থাৎ 11 অধ্যায় একটা নিয়ম আছে, 12 অধ্যায় আরেকটা নিয়ম আছে, 13 অধ্যায় আরেকটা নিয়ম আছে এবং 14 অধ্যায় আরেকটা নিয়ম আছে। তো তুমি জিজ্ঞাসা করবে যে ভাইয়া আসলে কোন নিয়ম অবলম্বন আমরা করব। আচ্ছা, আমরা এখানে মিডল টার্ম করেছি, মিডল টার্ম করে এক্স এর মান যেটা এসেছে এবং এই সূত্রটা ইউজ করে যে যেটা এসেছে, কোনো তফাৎ আছে কি? দেখো, কোনো কিন্তু তফাৎ নাই। তার মানে আমরা চাইলে যে কোনো নিয়মাবলী অবলম্বন করে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তো চলো এই পর্যায়ে আমরা আমাদের বইয়ের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেখে নিই। আচ্ছা, তোমাদের অতি সংক্ষিপ্ত পাঠ থেকে আমি একটা ম্যাথ নিচ্ছি। তো দেখো সমীকরণটা আসলে কি রকম। সমীকরণটা মনে করো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব প্লাস ডি ওয়াই ডিএক্স 4 = 0। আচ্ছা দেখো, এই সমীকরণ আর এই সমীকরণটার মধ্যে পার্থক্য কি? এই সমীকরণটাতে দেখো ডিফারেন্সিয়েট করা হয় না, অর্থাৎ অন্তরীকরণ করা হয়, কিন্তু এই সমীকরণটাতে আমরা কি করেছি? অন্তরীকরণ করেছি। তো দেখো অন্তরীকরণ করার ফলে এটা কি হয়েছে, ধরে নাও এখানে দেখো, এখানে ডি কিউব এখানে এক্স কিউবের অর্থটা কি? ডি কিউব এক্স কিউবের অর্থটা কি? তোমাদের কিন্তু ম্যাথমেটিক্স 2 এ অর্থাৎ 12 অধ্যায়ে অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে পার্টটা ছিল, পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কেমন ছিল? মনে করো আমি ওয়াই কে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে ওয়াই কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই ডি বাই ডিএক্স দিতে হবে। তাহলে এখানে অন্তরীকরণ করলে কি হচ্ছে? ডিওয়াই ডিএক্স। এখন আমি যদি এই পদটাকে যদি আরেকবার যদি অন্তরীকরণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই ডি ডিএক্স গুণ করতে হবে। তাহলে এখানে ডি এবং ডি গুণে কি হচ্ছে? ডি স্কোয়ার এবং ওয়াই। এখানে এক্স আর এক্স গুণে কি হচ্ছে? ডি এক্স স্কোয়ার। তার মানে এই পদটাকে অর্থাৎ এই পদটাকে আমাকে মানে কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে? 2 বার। এটাকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে দেখো ডি ডিএক্স অর্থাৎ ডি 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 কিউব, আমি এখানে ডি কিউব দিলাম এবং এক্স 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 গুণ করলে কি হবে? এক্স কিউব। এই বিষয়টাই আসলে এখানে হয়েছে। দেখো ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব। তো এখানে হচ্ছে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব। এই বিষয়টা আসলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আসছে। তো তোমাদের বইয়ে একটা প্রশ্ন তোমরা অতি সংক্ষিপ্ত অনেকবার পাবা, যে ধরে নাও এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা দিয়ে তোমাকে কি বলেছে? সমীকরণটির ক্রম এবং মাত্রা নির্ণয় করতে। তো সমীকরণটি কি বলেছে? ক্রম এবং মাত্রা বের করো। তাহলে এটা ক্রম কি হবে? আমরা এখানে লিখলাম, ঠিক আছে, ক্রম। ক্রম সমান, আচ্ছা ক্রম কথাটার অর্থ কি? ক্রম কথাটির অর্থ হলো একটা সমীকরণে একটা পদকে মনে হচ্ছে সর্বোচ্চ বা ডিফারেন্সিয়েট করা হয়েছে। মনে করো এই সমীকরণটাতে আমরা কিন্তু এটাকে সর্বোচ্চ বা ডিফারেন্সিয়েট করেছি। তুমি বলবা যে ভাই এখানে তো 4 আছে, তার মানে এটা কি সর্বোচ্চ বা ডিফারেন্সিয়েট হয়েছে? না, এটা কিন্তু সর্বোচ্চ বা ডিফারেন্সিয়েট হয় নাই। কারণ এখানে ডি এর পাওয়ার এখানে কি আছে? ডি এর পাওয়ার এখানে মনে করো 1 আছে। তুমি বলবা ভাই 4 আর 1 গুণ করে দেন, 4 হবে? না, 4 হবে না। আসলে এখানে পাওয়ারটা কোন হিসাবে এসেছে? পাওয়ারটা এসেছে মনে করো এই যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 = 0। পাওয়ারটা এসেছে আসলে এই প্রক্রিয়া থেকে। তো এখানে আমরা পাওয়ার গুণ করে দেব না। তাহলে এই সমীকরণটার ক্রম আমরা কিভাবে বের করব? সমীকরণটার ক্রম হচ্ছে যে একটা সমীকরণে একটা পদকে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েট করা হবে এবং কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে এটার ক্রম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটাতে সর্বোচ্চবার ডিফারেন্সিয়েট করা হয়েছে কাকে? এই পদটাকে। ঠিক আছে, তাহলে এবং কতবার করা হয়েছে? 3 বার করা হয়েছে। তাহলে আমার ক্রম সংখ্যাটা হবে 3। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এরপর কি? মাত্রা। মাত্রা জিনিসটা আসলে কি? মাত্রা বলতে আমরা বুঝি পাওয়ার, ঘাত, সূচক। ঠিক আছে, তো দেখো আমরা মাত্রা নির্ভর করব আসলে ক্রমের উপর। আমরা একটা সমীকরণে যে পদটাকে সর্বোচ্চ বা ডিফারেন্সিয়েট করা হয়েছে সেটা হবে ক্রম, এবং ক্রমের উপরে মাত্রা নির্ভর করছে। আমরা যেইটার ক্রম নেব সেইটারই মাত্রা নেব, বুঝছো? তাহলে দেখো এটার উপরে পাওয়ার কত আছে? পাওয়ার কিন্তু 1 আছে মনে মনে। ঠিক আছে, পাওয়ার কিন্তু এটার 1 আছে, তাহলে মাত্রা কত হবে? 1। ঠিক আছে, তাহলে ক্রম আর মাত্রা বুঝলাম। ক্রম আর মাত্রাটা আসলে কি? ক্রম এবং মাত্রা কিন্তু দুইটার সাথে সম্পর্কযুক্ত। আমরা যেই পদের ক্রম নেব সেই পদেরই মাত্রা নেব। আমরা এখানে দেখছি সর্বোচ্চ বার ডিফারেন্সিয়েট করা হয়েছে এই পদটাকে কতবার করা হয়েছে? 3 বার করা হয়েছে।
ঠিক আছে। এবং তাহলে আমরা কি লিখলাম, ক্রম সমান 3 এবং মাত্রা জিনিসটা কি, মাত্রা জিনিসটা হচ্ছে ক্রম যেটার হবে সেটার উপরে মাত্রা। ঠিক আছে, এখানে এটার মাত্রা তাহলে কি হচ্ছে, মাত্রা পাওয়ার, পাওয়ার এখানে কিছু নাই মানে কি আছে, মনে মনে 1 আছে, তাহলে এটার মাত্রা কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা আরো একটা ম্যাথ সলভ করি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, আমি তোমাদের বই থেকে এই পর্যায়ে আরো একটা ম্যাথ নিয়েছি। ম্যাথটাতে কি বলেছে, সমীকরণের ক্রম এবং মাত্রা বের করো। তো চলো আমরা সমাধান লিখি। সমাধান। তো তুমি দেখতে পাচ্ছ কি, এখানে এই পদটাকে অর্থাৎ এই সূচক পদটাকে কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে দেখো, দুইবার। ডি এর উপর স্কয়ার মানে ডি এর উপর স্কয়ার আর এক্স এর উপর স্কয়ার মানে এই পদটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বে বোঝানো হলো। এবং এই পদটাকে দেখো কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটা কিন্তু একবারই করা হয়েছে। ঠিক আছে, এবং এটার উপরে পাওয়ার কত আছে, 4 আছে। তো আমরা দেখছি এই পদটাকে সর্বোচ্চবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এখানে দুইবার এবং এটাকে একবার, তার মানে এটার ক্রম হবে কত বলো তো, ক্রম হবে এটার 2। এবং মাত্রা আমি তোমাদের কি বলেছিলাম, ক্রমের উপরে কিন্তু মাত্রাটা নির্ভর করবে। ঠিক আছে, তো এটার মাত্রা কত দিচ্ছি আমি, 3। ঠিক আছে, তাহলে মাত্রা কত হবে, 3। ঠিক আছে, তো চলো আমরা এই পর্যায়ে আরো অন্য টাইপের কিছু ম্যাথ সলভ করি। আচ্ছা, কি বলেছে, আমাদের একটা সমীকরণ দিয়েছে এবং সমীকরণটাকে কি বলেছে, সমাধান বের করো। তো এইরকম সমীকরণের সমাধান বের করার পূর্ব এবং জাতীয় সূত্র হচ্ছে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জাতীয় সূত্র কি দেখেছিলাম, এইরকম একটা সাপের মতো চিহ্ন এবং কি ডিএক্স, এবং যদি আমি আরো দিতে চাই তাহলে ডি ওয়াই। আচ্ছা, ডিএক্স এর এই সামনের অংশটাতে কি বসবে, ডিএক্স এর এই সামনের অংশটাতে কিন্তু ফাংশন বসবে। ঠিক আছে, তেমন ভাবে ডিওয়াই এর সামনের অংশে কি বসবে, ফাংশন বসবে। ঠিক আছে, তো আমাদের এরকম সমীকরণ দেওয়া থাকলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি তোমাদের যেমন বললাম যে তোমাদের 11 অধ্যায়ে এক নিয়ম আছে, 12 অধ্যায়ে আরেক নিয়ম, এবং 13 14তে আরেক মানে অন্যান্য নিয়ম আছে। তো এই নিয়মগুলো দেওয়ার আসলে কারণ কি, তোমাকে কিন্তু দিন শেষে এই ইন্টিগ্রেশনটা সব সমীকরণের মাঝখানে করতে হবে। তো বিভিন্ন নিয়ম অবলম্বনের কারণ হচ্ছে তুমি বিভিন্ন নিয়ম অবলম্বন করে সমীকরণটাতে মানে সমীকরণটাকে ছোট করে নিয়ে আসবে। তো দেখো এখানে একটা ছোট সমীকরণ দেওয়া আছে, এখানে আমাকে মানে ভাঙানোর কোনো প্রয়োজন পড়ছে না। তো তোমাদের হচ্ছে অন্য অধ্যায়ে কি করবে, অনেক বড় একটা সমীকরণ দিবে, তো সমীকরণটাকে তোমার বিভিন্ন উপায়ে অবলম্বন করে আসলে সমীকরণটাকে তোমার ছোট করে নিয়ে আসতে হবে, তারপর তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো চলো আমরা এই সমীকরণটা যেহেতু ছোট এবং এখানে মানে ভাঙার কিছু দায়িত্ব, আমরা এটাকে ইন্টিগ্রেশন করি। আচ্ছা দেখো, ইন্টিগ্রেশন তাহলে আমরা কি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x এবং dx এবং প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2y dy is equal to 0। আমরা এরকম সমীকরণ থাকলে ইন্টিগ্রেশনটা কিন্তু উভয়ের মধ্যে ভাগ করে দিই। ঠিক আছে, তো তোমরা ম্যাথমেটিক্স 2 এ ডিফারেন্সিয়েট হতে অর্থাৎ সপ্তম অধ্যায়ে কিন্তু মানে এই সূত্রগুলো তোমরা শিখেছিলে। তো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে দেখো তো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx is equal to dx। ঠিক আছে, তো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে, e টু দি পাওয়ার x হবে। ঠিক একই ভাবে e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার x যদি হয় তাহলে কিন্তু e টু দি পাওয়ার x হবে। তো এখানে দেখো আমার কি আছে ভাইয়া, এখানে কি আছে, e টু দি পাওয়ার x আছে না, e টু দি পাওয়ার 2x আছে। তো আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতাম, e টু দি পাওয়ার x যেহেতু e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন যেহেতু e টু দি পাওয়ার x তাহলে আমরা চলো e টু দি পাওয়ার x লিখি, এবং এখানে অতিরিক্ত কি 2, এটা কিন্তু আর x না, সামনে কিন্তু 2 আছে। তাহলে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতাম, এই যেটা বেশি আছে অতিরিক্ত এই 2 দ্বারা ভাগ করে দিতাম। ঠিক আছে, তো ঠিক এমনভাবে দেখো মাঝখানে প্লাস, এটাও কি e টু দি পাওয়ার 2y। ঠিক আছে, তো চলো আমরা এখানে করি, তাহলে কি হচ্ছে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হচ্ছে, এবং এখানে অতিরিক্ত কি y 2, তাহলে এখানে 2, এবং এখানে কি আমরা জানি ইন্টিগ্রেশন চিহ্ন যখন উঠে যায় তখন আমরা একটা ইচ্ছামূলক ধ্রুবক c ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমনটি আমরা ম্যাথমেটিক্স 2 তে নিয়েছিলাম। তো দেখো আমি এখানে ইচ্ছামূলক ধ্রুবক নিলাম c/2। এখন কিন্তু ভাইয়া তুমি চমকে গেছো, তুই বলো ভাইয়া এখানে ইচ্ছামূলক ধ্রুবক তুমি c নাও, আমি এখানে c/2 কেন নিলাম। আচ্ছা এটা কি, আমরা যে ইন্টিগ্রেশনের চিহ্ন যদি উঠে যায় তাহলে আমরা সমান চিহ্নের পাশে কি নেই, ইচ্ছামূলক ধ্রুবক। এই ধ্রুবকটার নাম কি, এটা কিন্তু কনস্ট্যান্ট, ইচ্ছামূলক ধ্রুবক। দ্যাটস মিন আমি যে কোনো কিছুটা ধরতে পারি, আমার সমীকরণ মেলানোর জন্য আমি এখানে পাশে যে কোনো কিছু নিতে পারি। কারণ কি আমি 2 আর 2 কাটবো, এই কারণে আমি এখানে c/2 নিলাম। দেখো তোমার যদি
মনে করো log y প্লাস log x যদি এরকম হয় তাহলে সমান সমান মনে করো ইন্টিগ্রেশন উঠে গেছে, আমি এই পাশে শুধু c নেব না, আমি এই পাশে কি নেব log c নেব। ঠিক একই ভাবে এখানে মনে করো 2 আছে 1/2 দ্যাটস মিন আমি এখানে c/2 নিলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমার এখন কি যাচ্ছে, এখানে আমি যদি এখন লসাগু করি তাহলে লসাগু কত হচ্ছে 2 e⁻²x প্লাস e⁻²y সমান c/2। এখন দেখো এই দুই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে e⁻²x প্লাস e⁻²y/c। এটি আসলে অ্যান্সার। এই ইন্টিগ্রেশন অর্থাৎ ক্যালকুলাসগুলো কিন্তু অনেক সহজ। তোমাদের হচ্ছে যেমন এই ম্যাথমেটিক্সের যে প্রথমের অধ্যায়গুলো আছে ওগুলোতে কিন্তু অনেক বাংলা লেখা। তো ক্যালকুলাসের বিষয় হচ্ছে আমাকে খুব অল্প লিখতে হয় এবং একটু বুঝলে এবং সূত্রগুলো জানলে আমার বিষয়গুলো আসলে সমাধান হয়ে যায়। ঠিক আছে, তো আমরা আরেকটা ম্যাথ নিচ্ছি। আচ্ছা দেখো, আমি তোমাদের বই থেকে আরেকটা ম্যাথ নিচ্ছি। ম্যাথটা কিরকম, x dx প্লাস y dy ইজ ইকুয়াল টু 0। কি বলেছে, সমীকরণের সমাধান নির্ণয় করো। কি বলেছে, সমাধান করো। তাহলে এখন দেখো আমি কি বলেছিলাম, এই সমাধানের ক্ষেত্রে জাতীয় সূত্রটা কি ইন্টিগ্রেশন। ঠিক আছে, অন্তরীকরণটা যদি আমি এখানে করে নিই, দেখো আমি কি দেব, সাধারণত একটা চিহ্ন, এখানে ফাংশন কি, ফাংশন x এবং dx, তো এত dx দিতে হবে, dx প্লাস ইন্টিগ্রেশন y dy ইজ ইকুয়াল টু 0। তো তোমাদের দেখো অতি সংক্ষিপ্ত এইগুলা কিন্তু, ঠিক আছে, তোমাদের সংক্ষিপ্ততে দেখবা এখানে কি দিবে, এখানে তোমাদের দিবে হচ্ছে কি y, এখানে দিবে কি x। ঠিক আছে, তাহলে এটা হইলো, দেখো তো এখানে অতিরিক্ত কি আছে, x এবং y আছে। এটাকে কিন্তু আমরা x এর সাপেক্ষে কি বলে অন্তরীকরণ করতে পারবো না, আমাকে বিভিন্ন উপায় অবলম্বন করে এখানে যেভাবে হোক x নিয়ে আসতে হবে, এখানে y নিয়ে আসতে হবে। এই কারণে এটা অতি সংক্ষিপ্ত এবং ওইগুলো সংক্ষিপ্ত। ঠিক আছে, তো দেখো আমি এখানে কি করছি, এখানে আচ্ছা দেখো এখানে আসলে করার মতো কি আছে, এখানে আমরা ম্যাথমেটিক্স 2 তে কিন্তু আরেকটা সূত্র শিখেছিলাম। আমি যদি এখানে অর 1 দিই, ঠিক আছে, পাওয়ার যদি আমি এখানে 1 দিই, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি হচ্ছে, আমি যদি এখানে দেখো ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র কি, n ইনটু x টু দি পাওয়ার n প্লাস, দেখো আমি x এর উপর পাওয়ার কিন্তু 1 নিয়েছি, মানে কিন্তু পাওয়ার কি আছে 1 আছে। তো আমরা ইন্টিগ্রেশনে আরেকটা সূত্র শিখেছিলাম, সূত্রটা কি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার x x টু দি পাওয়ার n dx, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, তো দেখো এই সমীকরণে n কি, n কোনটা, n হচ্ছে কিন্তু এই 1, এটাতে n কোনটা, n হচ্ছে কিন্তু এই 1। তাহলে কি হচ্ছে, আমি এটা x নিলাম এবং কি বলেছে n প্লাস 1, দ্যাটস মিন n এখানে কি 1, তাহলে 1 এর সাথে আরেকটা 1 করব, যেহেতু করে n প্লাস 1 বলেছে, তো এখানে n আবার 1 প্লাস 1 নিলাম এবং নিচে কি n প্লাস 1, এখানে n কি 1, তার সঙ্গে 1 যোগ হয়ে কি হচ্ছে 2। তাহলে এখানে ঠিক একই হবে y n প্লাস 1, n এখানে 1 প্লাস 1 এবং নিচে n প্লাস 1 মানে 2, আমি একবারে লিখে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি হচ্ছে x²/2 প্লাস y²/2। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা কিন্তু উঠে গেছে, তাহলে আমি এখানে কি দেব, ইচ্ছামূলক ধ্রুবক, এখানে কি নেব, ইচ্ছামূলক ধ্রুবক আমি এখানে c/2 নেব, নট c। ঠিক আছে, c/2টা কেন নিলাম তোমরা এখানে দেখতে পারবা, c/2। দেখো আমি এখানে যদি লসাগু করি 2, তাহলে এখানে কি হচ্ছে x² প্লাস y²। আশা করি লসাগু তোমরা সবাই পারো, আমি লসাগু ভিডিওটা ভাঙছি না, c/2। তাহলে এখানে 2 কেটে দেয়, থাকছে কি আমাদের x² প্লাস y² ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু c। তাহলে এটা আমাদের অ্যানসার। আমরা আরেকটা ম্যাথ হচ্ছে, দেখো সমাধান নিচে তোমাদের বই থেকে, দেখো সমাধানে কি বলেছে, y dx প্লাস x dy ইজ ইকুয়াল টু 0 এবং বলেছে কি সমীকরণের সমাধান নির্ণয় করো। তো চলো আমরা সমীকরণের সমাধান নির্ণয় করি। আচ্ছা দেখো তো এখানে কি বলেছে, এখানে কিন্তু y আছে এবং এখানে কি আছে dx, আবার এখানে দেখো x
এখানে dy, এটা হলো? এটা কিন্তু হয়নি। এখানে আমার বেশি কি আছে? বেশি কি dx dy আছে? না, বেশি কিন্তু dx dy নাই, ঠিক আছে? বেশি কি আছে? এই y এবং x এই দুটো সম্পূর্ণ ভিন্ন। আমাকে কি করতে হবে? এখানে x যেভাবে হোক নিয়ে আসতে হবে এবং এখানে y নিয়ে আসতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো এখানে অতিরিক্ত কি আছে, y x এবং y এগুলা কিন্তু আসলে ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে? তো আমরা কি করব, যারা এরকম থাকবে তাদেরকে কি করব, ভাই তোরা একত্রে মিলিত হবো। তো আমরা কি করব, দেখো এখানে y dx, এখানে কি বেশি আছে? x এবং y এখানে বেশি আছে, তো আমরা কি করব, x এবং y দ্বারা ভাগ করে দেব এবং কি হচ্ছে প্লাস, তাহলে x dy বাই x y, ঠিক আছে? তো আমি x y দ্বারা সম্পূর্ণকে কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কি হচ্ছে, y এবং y কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এই পাশ থেকেও কিন্তু x এবং x কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি y এবং y কেটে দিলাম এবং এখানে x এবং x কেটে দিলাম, ঠিক আছে? তো এখন দেখো কি হচ্ছে, dx বাই x প্লাস dy বাই y। দেখো এখন কিন্তু ফরম্যাটে চলে আসছে, dx x চলে আসছে, dy বাই y চলে আসছে। তো এখন আমি কি করব, এখন সোজা কথা ইন্টিগ্রেশন করে দাও। তো চলো আমি ইন্টিগ্রেশন করে দিই। ইন্টিগ্রেশন 1/x dx। দেখো এটাকে যদি আমি 1/x dx লিখি কোনো সমস্যা হবে? কোনো কিন্তু সমস্যা হওয়ার কথা না, কারণ কি এর উপরে মনে মনে কি আছে, 1/1 আছে কিন্তু। তো আমি 1/x কি করলাম, ডাইরেক্ট করে নিলাম এবং কি করলাম, dx-টাকে আমি এপাশে দিয়ে দিলাম। ঠিক একইভাবে দেখো প্লাস ইন্টিগ্রেশন, এখানে দেখো 1/y আছে কিন্তু, তো আমি 1/y টা এখানে নিয়ে নিলাম এবং কি dy-টাকে আমি ওই পাশে রেখে দিলাম। এবং 0 কে দেখো, 0 কে কিন্তু ইন্টিগ্রেশন করলে কি হয়, 0 হয়, ঠিক আছে? তার মানে আমি এটাকে ইন্টিগ্রেশন করলাম না, 0 কে যেহেতু ইন্টিগ্রেশন করলে 0 হয়, তাহলে আমি এই পাশে 0 নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন দেখো ইন্টিগ্রেশন 1/x dx, এই সূত্রটাকে চেনা চেনা লাগছে না তোমাদের? ম্যাথমেটিক্স 2 তে কিন্তু আমরা এই সূত্রটা করেছিলাম। তো সূত্রটা কেমন ছিল দেখো, ইন্টিগ্রেশন 1/x dx সমান log x, ঠিক আছে? ইন্টিগ্রেশন 1/x dx সমান কি, log x। তাহলে এখানে কি হচ্ছে, log x, ঠিক আছে? log x প্লাস এখানে কি 1/y dy আছে। তো 1/x dx যে কথা, 1/y dy সেই একই কথাটা, কিন্তু আমাদের এখানে x এর জায়গায় কি হবে, শুধু y হবে, ঠিক আছে? তো দেখো log y। এখন আমাদের ইন্টিগ্রেশন চিহ্নটা কিন্তু উঠে গেছে, তার মানে এখন আমাদের কি করতে হবে, ইচ্ছামূলক ধ্রুবক c নিতে হবে। তো এখন দেখো আমি এখানে কি শুধু c নেবো? আমি পূর্বে তোমাকে কি বলেছিলাম, ওখানে আমরা 2 ছিল, 1/2 ছিল, এই কারণে আমরা কি নিয়েছিলাম, c/2 নিয়েছিলাম। কিন্তু এখানে কি আছে, log আছে, log আছে, তার মানে এখানে আমি ইচ্ছামূলক ধ্রুবক শুধু c না, log c নেব। দেখো log c, ঠিক আছে? এখন দেখো এখানে কি দেখো, log x log y। তো আমরা একটা সূত্র শিখেছিলাম, আমরা সূত্রটা কি রকম, সূত্রটা ছিল log mn যদি থাকে তাহলে আমরা কি লিখতাম, log m প্লাস log n, ঠিক আছে? আমার দেখো এই ফর্মেটটা কিন্তু এই পাশে আছে, তাহলে কি আমি এটা থেকে যদি আমি এটাতে আসতে পারি, তাহলে এটা থেকে এটাতে যেতে পারবো না? হ্যাঁ হ্যাঁ যেতে পারবো। তাহলে দেখো এখানে আমি নিলাম কি, এখানে দেখো log x প্লাস log y আছে, তাহলে এখানে কি হবে, log x বাই y এবং এখানে কি আছে, সমান log c আছে, log c আছে। এখন দেখো উভয় পক্ষ থেকে log log কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি x বাই y বাই c, ঠিক আছে? তাহলে এখন দেখো কি হচ্ছে, x বাই y বাই c বা x বাই cy, এটাই তোমাদের সমীকরণের সমাধান, ঠিক আছে? তো আজকে এই 11 অধ্যায়ের প্রথম পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শেষ করছি। আগামীকাল হচ্ছে আমরা ম্যাথমেটিক্স 11 অধ্যায় পার্ট 2 দেখব।